কি হচ্ছে এখানে? হঠাৎ একটা গম্ভীর আওয়াজে পিছনে ফিরে তাকালো সবাই। কি হলো? আমি জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে এখানে। ওমবাবুর গম্ভীর আওয়াজ ঝিনুকের কান হয়ে সোজা আঘাত হানল বুকের ভিতর। প্রচণ্ড ভয়ে ও মাথাটা নিচু করে নিলেও মনটা পড়ে রইল পমপমের দিকে। কেউ কথার উত্তর দিচ্ছে না দেখে ওমবাবু এগিয়ে এলেন সামনে। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে একবার তাকিয়ে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ঝিনুকের দিকে তাকালেন উনি। ওর কপালটা কাটলো কি করে? ঝিনুক নিঃশব্দে অঝরে কাঁদতে লাগলো দাঁড়িয়ে। ও জানে এই মুহূর্তে সবটুকু দোষ ওর উপরেই এসে পড়বে। এখানে আসলে কি হয়েছিল কি না হয়েছিল কেউ জানতে চাইবে না। ওর চারিপাশে সবাই শুধু সুযোগই খোঁজে ওকে দোষারোপ করার জন্য। আর আজ তো সেই সুযোগটা পায়ে হেঁটে চলে এলো। ওমবাবু এগিয়ে এলেন ঝিনুকের দিকে। ওনাকে এগিয়ে আসতে দেখে প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে থাকা ঝিনুক দুপা পিছনে সরে দাঁড়ালো। এই মুহূর্তে যদি পমপম গাছে ওইভাবে বাঁধা না থাকতো তাহলে হয়তো ও এক্ষুনি ছুটে পালাতো এখান থেকে। কিন্তু ও চলে গেলে এই পচা লোকগুলো ওর পমপমকে মেরে ফেলবে, সেটাও জানে। আর তাই বেচারি পালাতেও পারছে না। তোমাকে আর কতবার বলতে হবে যে এইসব ছোট লোকদের মতন ব্যবহারগুলো বদলাতে? সারাদিন ছোটাছুটি দৌড়দৌড়ি। নিজের দিদিকে দেখে কিছু শেখো। বেশি বাড়াবাড়ি কিন্তু আমার বাড়িতে চলবে না। এখানে থাকতে গেলে আমার নিয়মে চলতে হবে। নাও সে সরি টু হিম। ওমবাবুর আওয়াজের তীব্রতায় কেঁপে উঠল ছোট্ট ঝিনুক। কি হলো? কথা কানে যাচ্ছে না? দিন দিন বেয়াদবিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ঝিনুক তবুও মাথা তুলে তাকালো না, শুধু ভয়ে ঠোঁট ফুলিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিশাল, ছোট মেয়েটার দিকে একটু নজর দাও। শিক্ষা দীক্ষাতে উচ্ছন্নে যাচ্ছে। বড়দের সম্মানটুকু পর্যন্ত করতে শেখেনি। অত্যন্ত অসভ্য, অভদ্র, নিকৃষ্ট মেয়ে একটা। অধঃপতনে যাচ্ছে। এই ধরনের অমার্জিত ব্যবহার আমার সাথে চলবে না। কান খুলে শুনে নাও। সকলের সামনে এই কথাগুলো বিশাল সহ্য করতে পারল না। ওমবাবুর পিছন থেকে এগিয়ে এলো সামনের দিকে। কপালের গভীর ভাঁজ আর চোখের ভাষা ঝিনুকের কারণে হওয়া অপমান এবং রাগকে স্পষ্ট ব্যক্ত করছে ওর। কথা কি কানে যাচ্ছে না? আর কত অপমানিত হতে হবে আমায় তোমার জন্য? তোমায় না বলেছি নিজের ঘর থেকে বেরোবে না? কানে কথা যায় না? আমি কিন্তু একটা কথা একবারই বলা পছন্দ করি ঝিনুক। সে সরি। কেমন? এতক্ষণে ঝিনুক চোখ তুলে তাকালো ওর বাবার দিকে। বড় বড় চোখগুলো নোনা জলে পূর্ণ। কাঁদতে কাঁদতে নাক আর ঠোঁট দুটো লাল হয়ে গেছে। চোখের জলে নাকের জলে মিলেমিশে একাকার। ওর মধ্যেই হেঁচকি তুলতে তুলতে ঝিনুক বলল, পাপা, ঝিনুক সরি বলবে না। ঝিনুক ভুল করেনি। ওরা ঝিনুকের পমপমকে গাছের ডালে বেঁধে রেখেছে। ওই দেখো ঝিনুক। একটা ছড়ে তোমার দাঁতগুলো আমি সব ফেলে দেব। যেটা বলেছি সেটা করো। এর বাইরে আমি কিচ্ছু শুনতে চাই না ঝিনুক। বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। সারা বাড়িতে অনেক লোক। আমি নতুন করে কোনো নাটক চাই না এখানে। পাপার অনেক কাজ আছে। তুমি পাপাকে যথেষ্ট অপমান উপহার দিয়েছ। আর নয়, সে সরি। বিশালের চিৎকারে জায়গায় দাঁড়িয়েই লাফিয়ে উঠল ঝিনুক। প্রচণ্ড ভয় আর অসহায়তার বশবর্তী হয়ে আরও বেশি করে ফুপিয়ে উঠল ও। কিন্তু তবুও সরি বলল না ঝিনুক। জল ভর্তি চোখে ও তাকিয়ে রইল গাছে বাঁধা পমপমের দিকে। গণ্ডমূর্খ মানুষগুলো বুঝতে না পারলেও কাঠবিড়ালিটা হয়তো ঝিনুকের অসহায় পরিস্থিতিটা বুঝে গেছে ততক্ষণে। তাই ও নিজেও আর ব্যথায় চিৎকার করছে না। চুপ করে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিনুকের দিকেই। কি হচ্ছে এখানে? এত ভিড় কিসের? আরে ড্যাড, তুমি এখানে? তোমাকে রাজীব আঙ্কেল খুঁজছেন। একটু হোয়াট হ্যাপেন্ড? ঝিনুক কাঁদছে কেন এইভাবে? ঝিনুক? ওর আর কি দোষ করবে, তারপর বকা খেলেই কাঁদবে।
ঝিনুক কোনো দোষ করেনি মিশু দিদি। ঝিনুকের পম্পমকে সবাই মিলে ওই গাছটায় বেঁধে রেখেছে। ঝিনুককে ওর পম্পম ফিরিয়ে দিক, ঝিনুক চলে যাবে এখান থেকে। ঝিনুকের কথা শুনে রুদ্র ফিরে তাকালো গাছটার দিকে। একটা কাঠবিড়ালি লেজে দড়ি বেঁধে তাকে যে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই কাঠবিড়ালিটাকে রুদ্র চেনে। বাড়ির পেছনের পাহাড়ি জঙ্গল থেকে এরকম অনেক ছোট ছোট জীবজন্তু ওদের লনে ঘোরাফেরা করে। আগে আসতো না, তবে ঝিনুক ওদের বাড়িতে আসার পর থেকেই এরা আসে। তার মধ্যে এই কাঠবিড়ালিটা ঝিনুকের খুব প্রিয়। ওর আবার একটা নামও আছে, কি যেন বলে ডাকে ঝিনুক? হ্যাঁ, পমপম। তাই বলে তুমি একটা ছেলের কপালে ইট ছুঁড়ে মারবে? হ্যাঁ, কোথাকার ব্যবহার এটা? এইরকম ছোট লোকদের আদব কায়দা কোথায় শিখেছ? ভুলে যেও না আজ এখানে উপস্থিত প্রত্যেকে আমার গেস্ট। তুমি অপমান করেছো এদের। ক্ষমা চাও এক্ষুনি। রুদ্র ঘুরে তাকালো ভিড়ের মধ্যে কপালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। হাতের তলা থেকে এখনো টপ টপ করে রক্ত বেরিয়ে চলছে তার। ছেলেটাকে দেখে রুদ্রের মাথাটা বেশ গরম হয়ে গেল। ও বুঝে পায় না এই মেয়েটা ঠিক কি ধাতু দিয়ে তৈরি। সব সময় নিজেকে কোনো না কোনো সমস্যার মধ্যে জড়িয়েই ফেলে। তারপর সেই সমস্যাটা এতটাই জটিলতার সৃষ্টি করে যে ওর হাতেও করার মতো কিছুই থাকে না। কাঠবিড়ালিটাকে গাছের উপর ঝুলিয়ে দিয়েছে, এটা ওকে এসে বললেই তো ও সমস্যার সমাধান করে দিত। কি দরকার ছিল এইভাবে একটা ইট ছুঁড়ে মারার? যদি আঘাতটা অন্য কোথাও লাগতো, যদি কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে কি করতো ও? ঝিনুকের অবুঝের মতো কাজে রুদ্র প্রচণ্ড রেগে গেল। ড্যাড তুমি যাও, রাজীব আঙ্কেল চলে যাবে, আমি দেখে নিচ্ছি এটা। ওম বাবুর আগে কটমট করে একবার ঝিনুকের দিকে তাকিয়ে চলে গেলেন ওখান থেকে। সে সরি ঝিনুক। নো নো নো, ঝিনুক সরি বলবে না, কিছুতেই বলবে না। পম্পমের কষ্ট হচ্ছে ওইভাবে। পম্পমকে ছেড়ে দাও নীল, ঝিনুক চলে যাবে। আর কখনো আসবে না ঝিনুক তোমাদের বড়দের পার্টিতে। অভি ততক্ষণে পমপমকে গাছ থেকে নামিয়ে দিয়েছে, আর ছোট্ট কাঠবিড়ালিটা এক ছুটে সোজা ঝিনুকের কাঁধে। ঝিনুক দু হাতে কাঠবিড়ালিটাকে নিজের সাথে চেপে ধরে রইল কিছুক্ষণ। তারপর ওকে নিচে নামিয়ে দিতেই ও ছুটে পালালো ঝিনুকের ঘরের দিকে। হঠাৎ রুদ্র খেয়াল করলো ঝিনুক এখনো রাতের জামাটা পরেই আছে। সকালে রবি কাকার হাতে ওকে যে জামাটা পাঠিয়েছিল সেটা ও পরেনি। সকালে রবি কাকা তোমাকে কিছু দিয়েছিল? ঝিনুক চোখ তুলে তাকালো রুদ্রর দিকে। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। বড় বড় চোখের পলকগুলো জলে ভিজে ভারী হয়ে গেছে। মায়া জড়ানো চোখ দুটোতে ওই জল রুদ্রের অসহ্য লাগছে। দম বন্ধ করে কান্না করার চেষ্টায় ছোট্ট মেয়েটার গাল, নাকের মাথা, ঠোঁটগুলোও লাল হয়ে উঠেছে। কাঁপা কাঁপা গলায় ঝিনুক উত্তর দিল, ঝিনুকের কিচ্ছু চাই না নীলের থেকে। নীলও সবার মতো পচা, খুব খুব পচা। মুখের কথাটা শেষ করার সাথে সাথেই একটা সপাটে চড় এসে পড়ল ঝিনুকের গালে। ছোট্ট বাচ্চাটা চড়ের তীব্রতা সহ্য করতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। এবার আর কান্না চাপতে পারল না ঝিনুক। জোরে আওয়াজ করে কেঁদে উঠল। হোয়াট দ্য ফাক! প্রচণ্ড রাগে যেই কথাটা উচ্চারণ করতে যাচ্ছিল রুদ্র, সামনে ঝিনুককে দেখে সেটা মুখেই রেখে দিল। হ্যাভ ইউ গন ম্যাড মিশা? তুমি ওকে মারলে? সোজা কথায় কাজ না হলে মার তো খেতেই হবে ওকে। কার সাথে কেমন করে কথা বলতে হয় সেটা শিখতে হবে ওকে। ওকে বুঝতে হবে তোমার জায়গাটা কোথায় আর ওর জায়গাটা কোথায়। রুদ্র, তুমি রাজ্যের ভবিষ্যৎ, আর ওকে বুঝতে হবে যে ওর পাপা তোমার ড্যাডের সিকিউরিটি ইনচার্জ, একজন কর্মচারী যিনি মাস গেলে কাজের জন্য তোমার বাবার থেকে বেতন পান। নিজেকে মালকিন ভাবলে তো মুশকিল আছে। আজ তোমাদের দয়ায় আমরা এই বাড়িতে আছি, সেটা ওকে বুঝতে হবে। ঝিনুক ঠোঁট ফুলিয়ে কান্না ভেজা গলায় চিৎকার করে বলল, ঝিনুক থাকতে চায় না এই বাড়িতে। ঝিনুক নীলের দয়া চায় না। নীল বাজে, নীল খুব বাজে। ঝিনুক হেট নীল। মিশা শক্ত করে ঝিনুকের কাঁধটা চেপে ধরল। শাট আপ! একদম গলা উঁচু করে কথা বলবি না।
এখানে থাকবি না তাই তো? ওকে ফাইন, থাকতে হবে না তোকে এখানে। আমি আজই পাপার সাথে কথা বলে তোকে বোর্ডিং স্কুলে পাঠানোর ব্যবস্থা করছি। ঝিনুক বোর্ডিং স্কুলের নাম শুনলেই ভীষণ ভয় পায়। সচরাচর ওকে ভয় দেখানোর জন্য সবাই ওকে বোর্ডিং স্কুলে দিয়ে আসার কথাই বলে। মিশুর মুখে বোর্ডিং স্কুলের কথা শুনেই ঝিনুক ভয় পেয়ে ঠোঁট ফুলিয়ে মাথাটা নিচু করে দাঁড়ালো। ঝিনুক বোয়িংকুল যাবে না, বোয়িংকুল পচা জায়গা। ওখানে গেলেই বাজে লোকেরা ঝিনুককে আটকে রাখবে। তারপর রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ভূত আসবে, ঝিনুককে ধরে খেয়ে ফেলবে। ঝিনুক একা থাকতে ভয় পায়। ঝিনুক মা, পাপা, মিশু দিদিকে ছেড়ে কোথাও যাবে না। সেটা ওকে মারার আগে ভাবা উচিত ছিল। ইটটা যদি ওর চোখে লেগে যেত, চোখটা খারাপ হয়ে গেলে কি করতিস তুই? বোর্ডিং স্কুলে যেতে তো তোকে হবেই। ঝিনুক কান্না ভেজা চোখে তাকালো একবার রুদ্রের দিকে। ঝিনুক বোয়িংকুলে যাবে না, কিছুতেই যাবে না। আজই ঝিনুক পাপাকে বলবে নীলের বাড়ি ছেড়ে দিতে। ঝিনুকের কথাগুলো রুদ্রের ভিতরে জ্বলন্ত লাভাগুলোকে উস্কে দিচ্ছে একটু একটু করে। ঝিনুক যতবার রুদ্রকে পচা বাজে বলেছে, তত বেশি রাগ বাড়ছে রুদ্রের ভিতরে। ঝিনুকের মুখ থেকে হেটিউ শব্দ দুটো শুনতে রুদ্র একেবারেই রাজি নয়, অথচ ঝিনুক বারবার ওকে এটাই বলে। রুদ্র নিজের ব্যক্তিত্বকে এতটাই কঠোরভাবে গড়েছে যে আশেপাশের মানুষ ওর ব্যাপারে কি ভাবলো, ওর ব্যাপারে কি বলল, তাতে ওর বিন্দুমাত্র কিছু যায় আসে না। কার জীবনে কি হচ্ছে না হচ্ছে তাতে রুদ্রর কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই সব কঠিন নিয়ম, একরোখা নীতিগুলো একমাত্র এই ছোট্ট ঝিনুকের সামনে এলেই পুরো গোলমাল হয়ে যায়। এর কারণ ও নিজেও জানে না, আর তাই আরো বেশি রাগ হয় ওর নিজের প্রতি। মিশার হাতের চড়ে ঝিনুকের ফর্সা গালটা লাল হয়ে গেছে, হাতের আঙুলের ছাপগুলো স্পষ্ট ফুটে উঠেছে ওখানে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে মেয়েটা কেঁদেই চলেছে একভাবে। হঠাৎ ও দুহাতে চোখ মুছে নিয়েই দৌড়ে গেল সেই ছেলেটার দিকে। ঝিনুক সরি বলতে এসেছে। ব্যথা লেগেছে খুব। পমপমও ব্যথা পেয়েছে। পমপম বলতে পারে না, ব্যথা পেলে পমপম কাঁদে। পমপমকে মেরো না, ঝিনুকের খুব ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না, সরি। বলেই এক দৌড়ে ঝিনুক চলে গেল ওখান থেকে। রুদ্র একভাবে হাঁ করে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। মেয়েটাকে বোঝা সত্যিই ভীষণ কঠিন। ওর এই সরলতার দাম যে এই নিষ্ঠুর পৃথিবী কোনো দিন দেবে না, সেটা কি করে বোঝাবে মেয়েটাকে, ও ভেবেই পায় না। ঝিনুক চলে যেতেই মিশা হাসি মুখে এগিয়ে এলো রুদ্রের দিকে, রঙিন কাগজে মোড়া একটা ছোট্ট উপহার হাতে। হ্যাপি বার্থডে রুদ্র। রুদ্র ঘুরে তাকালো মিশার দিকে, হিংস্র ওই দৃষ্টিতে ভরপুর ক্ষোভ। এই মুহূর্তে যদি বাড়িতে একটা অনুষ্ঠান না থাকতো, এত লোকজনের উপস্থিতি না থাকতো, তাহলে ঝিনুকের গালের চটটা সুদে আসলে ফিরিয়ে দিত রুদ্র ওকে। রুদ্রর চোখে মুখের ভাবমূর্তি দেখে দুপা পিছনে সরে দাঁড়ালো মিশা। এমন অহেতুক রাগের কারণটাও কিছুতেই অনুমান লাগাতে পারল না। তবে রুদ্রকে আর নতুন করে ঘাটালো না, কারণ রুদ্রকে এমন অবস্থায় ঘাটানোর পরিণাম মিশার কাছে অজানা নয়। গালটাতে প্রচণ্ড ব্যথা নিয়ে কটেজের সিঁড়িতে বসে ফুঁপিয়ে চলেছে ঝিনুক। কোলের মধ্যে গুটি সুটি মেরে বসে আছে ছোট্ট পমপম। কি চাইছিস তুই? আর কত মাথা ব্যথা সহ্য করতে হবে বলতো তোর জন্য? মরিস না কেন? কেন আমাদের জীবনটাকে নরক বানিয়ে দিতে চাইছিস? তোকে তো বারণ করা হয়েছিল ঘর থেকে বাইরে বেরোতে, তাহলে কেন বেরিয়েছিলিস বল? কেন? নয়নার হাতে ধরে থাকা লাঠিটা দেখে ঝিনুক ভয়ে পুরো গুটিয়ে গেল। এই লাঠিটা ওর জীবনের বিভীষিকাগুলোর মধ্যে একটা। এর প্রতিটা আঘাতের ছোট বড় অনেক চিহ্ন ওর সারা গায়ে এখনো উজ্জ্বল। মাম্মা, ঝিনুকের ভুল হয়ে গেছে, আর করবে না ঝিনুক, প্রমিস, আর করবে না। মাম্মা, ঝিনুককে মেরো না, ঝিনুক ব্যথা পায়, প্লিজ মাম্মা। সেটা এইসব করার আগে ভাবা উচিত ছিল, তাই না? আজ তোকে মেরে সব হাড়গুলো গড়িয়ে দেবো। নয়না, কি করছোটা কি?
নয়না হাতের লাঠিটা তুলতেই যাবে ঝিনুককে আঘাত করার জন্য, ঠিক তখনই ঈশিতার আওয়াজ পেয়ে থমকে গেল ওর হাত। ও একটা বাচ্চা মেয়ে, দেখো ওর দিকে। ভয়ে মেয়েটা জড়সড় হয়ে গেছে পুরো। সবাই মিলে একসাথে ওকে এইভাবে বকাবকি করলে কিভাবে হবে? আর ওরা বড় হয়ে কি কাজটা করছে? একটা ছোট্ট প্রাণীকে শুধু নিজেদের মনোরঞ্জনের জন্য এইভাবে কষ্ট দেওয়াটা কোথাকার বুদ্ধিমানের কাজ? কিন্তু ওদেরকে ছেড়ে সবাই এই বাচ্চা মেয়েটার পেছনে পড়ে আছে কেন? মিসেস ঈশিতা ওম সিং শেখাওয়াত। সমগ্র উত্তরাখণ্ডের উপর ওমবাবুর রাজ চললেও শেখাওয়াত প্যালেসের সম্রাজ্ঞী হলেন মিসেস শেখাওয়াত। ওমবাবু আর ওনার মধ্যে সম্পর্ক আর যেমনই হোক, বাইরের লোকেদের সামনে ওমবাবু কখনোই ঈশিতাকে অসম্মান করেন না। সাধারণের চোখে একটা স্বাভাবিক দম্পতির মতোই ওনাদের প্রতিচ্ছবি। তাই ঈশিতার মুখের উপর পাল্টা জবাব দেওয়ার সাহসটুকু নয়না দেখালো না। মাথা নিচু রেখে অত্যন্ত ধীর স্থির আওয়াজে জবাব দিল, করবেন রানীমা, কিন্তু দিন দিন অনেক বেশি বেয়াদব হয়ে যাচ্ছে। কথা শোনা তো দূরের কথা, বড়দের সম্মানটুকু পর্যন্ত করে না। সারাদিন বাউন্ডুরের মতন এদিক ওদিক ছুটে বেড়ানো, নোংরা ঘাটা জিনিসপত্র অগোছালো করে রাখা, এগুলো তো লেগেই আছে। ওর জন্য দিন রাত ওর বাবা মাকে অপমান সহ্য করতে হয়। রাজাবাবু এমনিতেই ওকে একদম পছন্দ করেন না। এত বছর ধরে যে সম্মান, যে জায়গাটা ওর বাবা অর্জন করেছে, সেটা শুধুমাত্র ওর জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বলুন তো কি করা উচিত এরপর? ঈশিতা ঘুরে দাঁড়িয়ে ছোট্ট ঝিনুককে কোলে তুলে নিল। একটা ছোট্ট প্রাণও নয় না, জলের মতো স্বচ্ছ আর সরল ওর মন, বিশুদ্ধ হাওয়ার মতো স্নিগ্ধ ওর আত্মা। ওকে সমাজ সংসারের এই মিথ্যে নিয়ম রীতিনীতির মধ্যে বেঁধে রাখার চেষ্টা করো না। ফুলের মতো কোমল শৈশবটা নষ্ট করে দিও না ওর। খাঁচায় বন্দি করার চেষ্টা করলে ওর যে দম আটকে আসবে। পাখির মতো স্বাধীন ভেবে ওকে মুক্ত আকাশে উড়িয়ে দাও। এখন তুমি বরং যাও, এখনো রেডি হওনি যে? গিয়ে রেডি হয়ে নাও, আমি বরং ওকে রেডি করছি। তুমি চিন্তা করো না, ঝিনুক আমার কাছেই থাক এখন। ঝিনুককে বুকের মাঝে জড়িয়ে ধরে ওর মাথায় ভালোবাসার পরশ এঁকে দিলেন ঈশিতা। ঝিনুক রেডি হবে না ঈশিমা, ঝিনুক যাবে না নীলের পার্টিতে, কিছুতেই যাবে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।